নম্বরের জন্য তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এই বছরের জন্য তোমরা দেখে নাও, সেটা হচ্ছে স্পর্শক পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। দেখো অক্সিজেনের সাথে প্রথমত কি হয় দেখো, আমি কিন্তু কথাতেও লিখে দিয়েছি এবং আবার সমীকরণটা দিয়ে দিয়েছি, যাতে তোমরা কথাটা আগে মুখস্থ করতে পারো, যাতে সমীকরণটা বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। প্রথমত অক্সিজেন এবং সালফারের ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ঘটে। তারপরে অক্সিজেনের সাথে সালফারের বিক্রিয়া ঘটার পর কি উৎপন্ন করে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এবং জলীয় সালফারের সাথে আবার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ও ওলিয়াম উৎপন্ন করে। এবং এই ওলিয়ামের ফলে কি উৎপন্ন করে? ওলিয়াম এবং জলের সাথে আবার পুনরায় বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, সে সালফার অ্যাসিড উৎপন্ন করে। ওলিয়ামের সাথে জল বিক্রিয়া করে সালফার অ্যাসিড উৎপন্ন করে। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। শুধুমাত্র এইভাবে কি অ্যান্সারগুলো করা হয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক 3 মার্ক এবং 1 মার্কেরও কিন্তু অ্যান্সারগুলো এইভাবেই করা রয়েছে। তোমরা একটু জাস্ট দেখে নাও সেগুলো। তো 2 মার্কের জন্য সবথেকে প্রথম যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নির্দিষ্ট ভর ও তাপমাত্রা অর্থাৎ বয়লের সূত্রে বিবেচনা করো। এটা হচ্ছে 2 মার্কে, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। ভিডিও কন্টিনিউ করা অনুরোধ হলো। এবার আমরা এমসিকিউ একটু তোমাদের দেখি। তো এমসিকিউ গুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব ভালোভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। অ্যান্সার কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। এবং এই প্রশ্নগুলো যারা পে করে নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমার সাথে আমি ডিসকাস করে দেবো হাই মাদ্রাসা, তোমরা যারা কাল ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এক্সাম দিতে চলেছো তাদের জন্য ভৌত বিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এগুলোর মধ্যে তোমরা যদি করে যাও আশা করি তোমরা এখান থেকে 65 থেকে 70 নম্বর অনায়াসে তুলতে পারবে। দেখো ভৌত বিজ্ঞানে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে 2 মার্কের প্রশ্ন কিন্তু অনেকগুলো থাকে, সেক্ষেত্রে তোমাদের অনেকগুলো কমন আবার আসে না। আবার 3 মার্কের প্রশ্ন কিন্তু 2 মার্কের আকারে থাকে, কীরকম না বেশিরভাগটা কিন্তু শর্ট থাকে। তাই ভৌত বিজ্ঞানের শর্ট প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। ভৌত বিজ্ঞানের মোট 30টি সুপার এক্সক্লুসিভ এমসিকিউ আলোচনা করা হবে তাই শেষ দিকে, তাই ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথমে আমি 2 মার্কের সাজেশন নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত যে সর্বোপরি যে সূত্রটা তোমরা পড়বে সেটা হচ্ছে বয়েলের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্র আগের বছর পড়ে গেছে, সেহেতু বয়েলের সূত্রটা এবছর 100% আসার সম্ভাবনা রয়েছে। দেখো বয়েলের সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট ভর ও তাপমাত্রা একটি গ্যাসের আয়তন তার উপর প্রদত্ত চাপের ব্যস্ত অনুপাতিক, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তারপর হচ্ছে মরচে পাওয়ার প্রয়োজনীয় শর্তগুলি কী কী? দেখো মরচে পড়তে গেলে প্রধানত 3টি মূল শর্ত লাগবে। 1 নম্বর হচ্ছে লোহা থাকতে হবে, তারপর অক্সিজেনের উপস্থিত থাকতে হবে এবং জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকতে হবে। এই 3টে শর্ত থাকলেই কিন্তু মরচে পড়বে। তড়িৎযোজ্যতা কাকে বলা হয়? থাকে কোনো পরমাণুর বাইরের কক্ষ থেকে কয়েকটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে সেটি স্থিতিশীল হয়, সেই সংখ্যক মানে যে সংখ্যাটা গ্রহণ বা ত্যাগ করছে এটা হচ্ছে তড়িৎযোজ্যতা। প্রতিসরণের সূত্রটি লেখো। তো আলোর রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করতে গেলে তার গতির কিছু কিছু প্রতিসরণের সূত্রগুলি লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে আপাতরশ্মি পতিতরশ্মি উভয় উলম্ব একেই সমতলে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে যে প্রতিসরণের সাইলন কোণের অনুপাত একটি ধ্রুবক যা মাধ্যমের জন্য নির্দিষ্ট। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। অ্যাম্পিয়ারের মতে একটি বৃত্তকার পরিবাহী তার প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার চারপাশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিক ডান হাতের বাম আঙুল নিয়ম দিয়ে নির্ণয় করা হয়, আর ডান হাতের আঙুল দিয়ে তার প্রবাহমাত্রার দিক অনুসরণ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে দন্ত চিকিৎসার ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করা হয়? তার 1 নম্বর কারণ হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি আবর্তিত করে, ফলে বস্তুটা যাতে স্পষ্টভাবে বোঝা যায় এবং বড় আকৃতি হয়। 2 নম্বর হচ্ছে স্পষ্টভাবে বোঝা যায় এই জন্য। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে সমযোগী যৌগের বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে? দেখো সমযোগী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে যোজক ব্যবস্থা দ্বারা গঠিত, যোজক বন্ধন কিন্তু দ্বারা গঠিত থাকবে, গ্যাস তরল কঠিন অবস্থায় থাকতে হবে, গলনাঙ্ক ফুটনাঙ্ক তাদের কম হবে। এগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তবে উদাহরণ হচ্ছে কি না, উদাহরণ হচ্ছে জল, মিথেন, অক্সিজেন ইত্যাদি। বিপদ সংকেত হিসাবে লাল রং কেন ব্যবহার করা হয় থাকে? দেখো বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, ফলে এটি অনেক দূর পর্যন্ত সহজে বুঝতে পারা যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাতাসে লাল রং সবথেকে কম বিকীর্ণ হয়, এই জন্য এটা লাল রং ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে বিপদের প্রতীক হিসাবে লাল রং
মস্তিষ্কভাবে কার্যকর করে, মানে মস্তিষ্কে কিন্তু আমাদের খুবভাবে মানে খুব দ্রুত কার্যকারিত হয়, ওই জন্য কিন্তু লাল রঙটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো, কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। আর এই প্রশ্নগুলি সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করো আমাকে। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো। কিছু টাকা পের মাধ্যমে আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আর এখান থেকে কমন 100% আসবে, কারণ আগামী দিন তোমাদের যে এক্সামগুলো আগে হয়ে গেছে সেগুলো যদি দেখো এবং আমার সাজেশনটা মিলাও, সেখান থেকে কিন্তু হুবহু কমন এসেছে। তারপর হচ্ছে নাইট্রোলিম কি, দেখো নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সালফাইড এবং কার্বন মিশ্রিত একটি যৌগ, যাকে নাইট্রোলিম বলা হয়। এবার অনেকভাবে কিন্তু করা আছে, তোমরা কিন্তু দেখে নাও বা স্ক্রিনশট করে নাও। সংকেতটা কি, নাইট্রোলিম সংকেত হচ্ছে CaCN2। আধুনিক পর্যায় সূত্রে লেখো। ব্যান্ডেলের আধুনিক পর্যায় সূত্রটি হচ্ছে একটি মৌলিকের ভৌত এবং রাসায়নিক ধর্ম তার পরমাণু সংখ্যার পর্যায়ক্রমে পর্যাবৃত্ত। ডিটেনস্টার স্পিড কি, ডিটেনস্টার স্পিড হলো ইথাইল অ্যালকোহলের সাথে মিথানল মিশ্রিত এক ধরনের পদার্থ, যাকে ডিটেনস্টার স্পিড বলা হয় তাকে। ওহমের সূত্রটি লেখো। দেখো, তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থায় পরিবর্তন থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা হচ্ছে তার ওহমের সূত্র। তারপরে গাণিতিক রূপটা কিন্তু শেষে আমি দিয়ে দিয়েছি, দেখো সেটা কিন্তু তোমরা দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয়। তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। দেখো, তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। 15 নম্বর অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে যে শ্রেণী বরাবর তড়িৎ ধনাত্মক কীভাবে পরিবর্তিত হয়। এই পর্যায়ে বাম থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ পরমাণু নিউক্লিয়াস আকর্ষণ বাড়ে, এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে সেটা হ্রাস পায়, কারণ এর আকার বড়ো হয়, বাইরে ইলেকট্রন থেকে নিউট্রন আকর্ষণ কমে যায় এই কারণে। তারপর হচ্ছে এখানে কিন্তু উদাহরণ দেখো তোমাদের দিয়ে দিয়েছে লিথিয়াম, বেরিলিয়াম ইত্যাদি। সো স্টুডেন্ট 2 মার্কের প্রশ্ন কিন্তু সাজেশন এই পর্যন্ত ছিল। এরপর আমরা 3 মার্কে চলে যাবো, তারপর MCQগুলো কিন্তু আমরা দেখে নেবো পরপর। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের এই বছরে আসতে পারে সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র দুটি বিবৃতি করো। আমাদের প্রতিসরণের যে দুটো সূত্র রয়েছে সেই সূত্র দুটি বিবৃতি করো। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার নিজের হাতে লেখা, খুব সুন্দরভাবে হাতে লেখা করে কিন্তু উপস্থাপন করেছি নিজে, একদম তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও। এটা প্রতিসরণের সূত্র, কিন্তু এটা এখান থেকে কিন্তু প্রতিসরণের সূত্রটা শুরু হচ্ছে। এটা হচ্ছে প্রথম সূত্র, অর্থাৎ আপাত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুইটি মাধ্যমের বিভব তলের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। ব্যাখ্যাটাও তোমরা কিন্তু করে নেবে, সেক্ষেত্রে নাম্বারটা অনেকটা বেশি পাবে। দ্বিতীয় সূত্র, যেটাকে স্নেলের সূত্র বলা হয় থাকে, আবার এবং ঘুরিয়েও দিতে পারে 2 মার্কে, যে স্নেলের সূত্রটা বিবৃত করো। সেক্ষেত্রে কী হবে, নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও দুইটি মাধ্যমের ক্ষেত্রে আপাত কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, এটাও কিন্তু তোমরা দেখে নাও। তারপর হচ্ছে আলফা, বিটা, গামা, এই যে তিনটে রশ্মি রয়েছে তার তুলনা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা কিন্তু দেখে নাও। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। এইদিকে ডান দিকে তোমাদের দেখো বিষয়বস্তু করা রয়েছে, যেরকম করে সাজেশন করা হয়ে থাকে। তারপর হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রি কাকে বলা হয় থাকে। দেখো, দীর্ঘদৃষ্টি বলতে বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি যদি দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছের বস্তুকে দেখতে পায় না, সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। আর হ্রস্ব দৃষ্টি বলতে বোঝায় যে ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পায় বা দূরের বস্তুকে দেখতে পায় না, এটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। খুব সুন্দরভাবে অ্যান্সার করা আছে, তোমরা কিন্তু দেখে নাও। তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইডের বিরয়ন ধর্মটি লেখো। দেখো, হাইড্রোজেন সালফাইডের বিরয়ন ধর্মটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, এবং সমীকরণটা তো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। তারপর সরাসরি চলে যাবো চিত্রসহ আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। দেখো, এখানে চিত্র কিন্তু দেওয়া রয়েছে। আলোক কেন্দ্র বলতে বোঝানো হয়েছে এই যে একটা চিত্র, এই চিত্র বলতে এখানে এই যে মাঝের বিন্দুটা সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তারপরে হচ্ছে যে একটা অঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, এটা 2023 সালে কিন্তু তোমাদের মাধ্যমিকে এসেছিলো, তাই আমি মনে করি এবছরে তোমাদের কিন্তু আসতে চলেছে, তাই তোমরা এটা জাস্ট প্র্যাকটিস করে যাও। এখানে কি বলেছে না, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত পরিমাণে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। দেখো, সেই ক্ষেত্রে তোমরা এই সমীকরণটা দিবে, যা সমীকরণ মুখস্থ করতে পারলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে, কারণ হিংসগুলো কিন্তু দেওয়াই থাকে। এই সমীকরণটা দিয়ে এখান থেকে 100 গ্রাম হচ্ছে আর এখান থেকে 44 গ্রাম হচ্ছে, সেই ক্ষেত্রে এখান থেকে 144 করলে মোট উত্তরটা কত হচ্ছে, মোট উত্তর হচ্ছে 150 গ্রাম। তারপরে সরাসরি আমরা চলে যাব হেলমেট, অর্থাৎ গাড়ির হেলমেট অবতল দরকার হয় কেন, এবং অভিসারী লেন্স কাকে বলা হয় এবং কেন বলা হয় থাকে। দেখো, গাড়ির হেলমেট কেন অবতল দর্পণ হয়, তার কারণ হচ্ছে যে একটি ফিলামেন্টের বাল্বের সামনে যদি আমরা কোনো কিছু আলো রাখি, সেটা আলোক রশ্মিটা প্রতিফলিত অনেক দূর পর্যন্ত দেখা যায়, ওই জন্য কিন্তু গাড়ি হেলমেট অবতল দর্পণে হয়ে থাকে, অনেকটা দূর পর্যন্ত দেখার জন্য। তারপর যে অভিসারী লেন্স কাকে বলে, আশা করি তোমরা পারবে। তারপর সরাসরি আমরা চলে যাব NH3 অর্থাৎ মিথেনের নাইট্রোজেন ইলেকট্রন ডট গঠনটা কিন্তু দেখে নাও, এর জন্য খুব ইম্পর্টেন্ট।
তারপর আমরা সরাসরি চলে যাব হাইড্রোজেন সালফাইডের যে তোমাদের ইলেকট্রন গঠন, সেটার ইলেকট্রন গঠনটা তোমরা দেখে নাও। তারপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি, এই প্রশ্ন তোমাদের 100% আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে স্পর্শক পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। দেখো প্রথম পর্যায়ে সালফিউরিক অ্যাসিড অক্সিজেনের সাথে সালফারের বিক্রিয়া ঘটছে, সালফারের বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এবং এই সালফার ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, ওএমআর উৎপন্ন করছে। ওএমআর এবং জলের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বয়েলের সূত্রে বিবৃতি করতে বলেছি, দেখো বয়েলের সূত্রে বিবৃতি করছে এবং এখানে গাণিতিক রূপটা কিন্তু নিচে আলোচনা করে দেওয়া হয়েছে। তারপরে সরাসরি আমরা চার্লসের সূত্রে চলে যাবো। চার্লস এবং বয়েল কিন্তু এই বছরে আসবেই, কারণ সামনের বছর চার্লস এবং বয়েল কোনোটাই আসেনি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে চার্লস বয়েলের সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট সবথেকে বেশি রয়েছে, বাট চার্লসের তোমরা সূত্রটাও কিন্তু দেখে যাও। তারপর পিভি সমান এনআরটি যে সমীকরণটি, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। পিভি সমান এনআরটি সমীকরণটি আমরা কীভাবে ব্যাখ্যা করবো? দেখো প্রথম আমরা বয়েলের সূত্র থেকে কী পেয়েছি, পিভি সমান এ আমরা কিন্তু বয়েলের সূত্র থেকে পেয়েছি। তারপর এখানে আমরা চার্লসের সূত্র থেকে আমরা কী পেয়েছি, চার্লসের সূত্র থেকে আমরা ভি ভেরিজাস টি কিন্তু সমীকরণটা পেয়েছি, কথা বলা হয়েছে। তারপর আমরা ভি ভেরিজাস টি যদি এই সমীকরণটা হলো, তারপর আমরা অ্যাভোগাড্রোর সূত্রে চলে যাবো। অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পেয়েছি, অ্যাভোগাড্রোর সূত্র থেকে কিন্তু ভি ভেরিজাস এন কিন্তু সমানুপাতিক পেয়েছি। সেক্ষেত্রে তিনটে সূত্র যখন আমরা সম্মিলিত করছি, তখন সেক্ষেত্রে এই সমীকরণটা কিন্তু দাঁড়াচ্ছে ভি ভেরিজাস এন টি ডিভাইডেড বাই পি এই সূত্র থেকে, অথবা আমরা এখানে করতে পারি ভি ভেরিজাস কে এন টি ডিভাইড বাই পি। তাই 4 নম্বর সমীকরণে আমরা লিখতেই পারি পি ভি সমান এন আর টি। উপসংহারে কি বলা হয়েছে তোমরা কিন্তু একটু পড়ে নেবে। খুব সুন্দরভাবে অ্যান্সার করা হয়েছে। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তারপর হচ্ছে অবতল দর্পণে এফ সমান r/2 এই যে একটা সমীকরণ রয়েছে, সেটাকে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথম ধাপে কি করেছে, প্রথম ধাপে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, দ্বিতীয় ধাপেও কিন্তু বিশ্লেষণ করা রয়েছে। আমি পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট করে নিতে থাকো। তারপর আমরা জানি যে, তারপর 3 নম্বর ফোকাসটা দেখো, 3 নম্বরে কি করেছে, আমরা জানি যে ফোকাস সমান এফ এবং দর্পণের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে CF সমান r/2 আমরা বলতেই পারি। সেই ক্ষেত্রে এফ সমান r/2 আমরা এটা করতে পারি। তারপরে হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতি কিভাবে করা হয়, দেখো হেবার পদ্ধতির জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন লাগে, মানে উপকরণ হিসাবে। নাইট্রোজেন 1% এবং হাইড্রোজেন 3% লাগে। অনুঘটক হিসাবে লোহা থাকে এবং মলিবডেনাম ব্যবহার করা হয়। চাপ কি লাগে, চাপ সাধারণত 200 থেকে 250 ডিগ্রি অ্যাস্ট্রোস্ফিয়ার তাপমাত্রা প্রয়োজন হয়। এছাড়াও এত তাপমাত্রা চাপ লাগে, আর তাপমাত্রা লাগে তোমার 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগে। সেক্ষেত্রে এই সমীকরণটা দিয়ে তোমরা কিন্তু অ্যান্সারটা করে নাও। তারপর হচ্ছে আধুনিক পর্যায় সূত্রে বিবৃতি করো। দেখো আধুনিক পর্যায় সূত্রে বলা রয়েছে যে একটি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তার পরমাণু সংখ্যা পর্যায়ক্রমে ধর্মের উপর নির্ভর করে, এবং কয়টি এখানে পর্যায় রয়েছে, মোট 7টি পর্যায় রয়েছে এবং 18টি শ্রেণীর তোমাদের রয়েছে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা MCQ চলে যাবো, তাই তো MCQ টপ 30টি MCQ আমরা নিয়ে আলোচনা করবো, তাই ভিডিওকে স্কিপ করবে না। দেখো তোমাদের MCQর জন্য সবথেকে প্রথম যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে চার্লস এবং বয়েলের সূত্রে ধ্রুবকটিগুলি লেখো। ভর এবং চাপ হবে। দৈর্ঘ্য এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি না, বিটা সমান θ/3। পরিবাহিতাঙ্কের SI একক কি, পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওহম। পারমাণবিক ব্যাসার্ধের সার্বাধিক হয় পটাশিয়ামে। অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় CaO, অর্থাৎ কলিচুনের কথা কিন্তু বলা রয়েছে এখানে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তর হয় রাসায়নিক শক্তিতে। কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়, তাকে অবতল লেন্সকে। কেলভিন স্কেলে পরম শূন্য মান কত, 0 কেলভিন। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক উৎপন্ন হয় হাইড্রোজেন, বা যেটাকে জল বলা হয়। লাইভ তারের বর্ণ কি, বাদামি কালারের হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যে কটা প্রশ্ন বলছি সে কটাই কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আলোক নীল দেখার কারণ কি, আকাশ নীল দেখার কারণ হচ্ছে বিক্ষেপণ। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি সংঘটিত হয়, বিজারণ। বরণ ধাতুর নাম হচ্ছে AT বা AG কথা বলা রয়েছে। গ্যাসের বাষ্প ঘনত্ব D ও আণবিক ভর M হলে সম্পর্কটা কি হবে, M সমান 2D হবে। M সমান 2D। আশা করি বুঝতে পারছো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। তড়িৎ আধানের SI একক কি, কুলম্ব। বিরল মৃত্তিকার সংখ্যা কয়টি, 14টি। সবথেকে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে F। বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে বিচ্ছুরণ। সর্বপ্রথম আধুনিক ধারণা দিয়েছিলেন কে, অণুর ধারণা দিয়েছিলেন কে, অ্যাভোগাড্রো। শূন্যের মাধ্যমে আলোর বেগ কত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইফ টাইম কাজে লাগবে। 3 × 10⁸ মিটার পার সেমি।
30 ডিগ্রি উষ্ণতার মান পরমশূন্যগত মান কত হবে না, এক্ষেত্রে যতই 30 দেখ বা 40 দেখ যাই দেখ না কেন 273 প্লাস সেটা যোগ করে দিলে যেটা বেরাবে সেটাই মনে রাখবে। এটা চাষের সূত্রে গ্যাসের আয়তন এবং উষ্ণতার সম্পর্ক কী হবে না ভি ভেরিজাস টি কী হবে না ভি ভেরিজাস টি। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে ড্যাশে সূর্যে নাইট্রোজেন অণুতে ড্যাশ সংখ্যক সমযোগী যৌগ থাকে 3টি। সাদা আলোর বিচ্ছুরণের বর্ণালী দুটি প্রান্তীয় বর্ণ কি, সাদা আলো যে দুটো বিচ্ছিন্ন বর্ণ হয় তার সব থেকে বেশি বিকৃত হয় লাল এবং বেগুনি। CH4 বা মিথেনের যৌগিক কার্বনের যোজ্যতা কত 4। এলপিজি এর মূল উপাদান কি বিউটেন। স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের ড্যাশের উপর উষ্ণতা সমানুপাতিক হিসাবে নির্দিষ্ট ভরে গ্যাসের উপর, এটা কিসের উপর, এই অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে চাইছি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তরল হ্যালোজেনের মৌল হলো কি ব্রোমিন। তারপরে হচ্ছে আলফা বিটা গামা, এই যে তিনটের মধ্যে সম্পর্ক হবে না বিটা সমান আলফা ডিভাইড বাই 2 এবং বিটা সমান 3। 1 পাস্কাল সমান কত ডাইন 10 ডাইন, এটা মনে রাখবে তোমাদের এই বছরের জন্য। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সবসময় এটা সূত্রভেদক হয়, তাই তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করে রাখবে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এবং এনটিপিতে 11 লিটার হলে গ্যাসের ভর কত 8 গ্রাম। সর্বাপেক্ষা সুপরিবাহী ধাতুর নাম কি, এটাও আমি তোমাদের কাছে অ্যান্সারটা চাইছি, তাই আমি কিন্তু অ্যান্সারটা করিনি। তারপর হচ্ছে থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে কোন ধাতু ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্যায় সারণীতে কোন কোন শ্রেণীকে উপশ্রেণী বলা হয় থাকে 8 নম্বর এবং 0 নম্বর শ্রেণীকে। আলোক রশ্মি প্রদর্শনে যে রশ্মি অপরিবর্তিত থাকে, কোন রশ্মিতে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল নলেজ কিন্তু আসতে পারে। অশোক পদ্ধতিতে বা অশোক ভিট্রিয়াল নামে পরিচিত হাইড্রোজেন সালফাইডকে বলা হয় থাকে। তারপর হচ্ছে রোধের এসআই একক কি ওহম। অ্যামোনিয়ার রোধ কত 0। সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের এই মুহূর্তে সাপোর্ট খুব খুব প্রয়োজন। আর তো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তোমরা যারা এই প্রশ্নগুলো পে করে নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বারে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে সেখানে জয়েন হতে পারো। সমস্ত সাবজেক্টের এখানে নতুন নতুন সাবজেক্টের সাজেশন দেওয়া হয়। তো ভাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।